উম একবার জাস্ট একটা দৃশ্য কল্পনা করা যাক। মানে ধরুন ৫ লিটার ঘন ভারী তরল ভর্তি একটা বিশাল ট্যাঙ্ক। আচ্ছা। আর সেই পুরো তরলটাকে মাধ্যাকর্ষণ শক্তির ঠিক বিপরীতে গিয়ে একটা প্রচণ্ড জটিল নেটওয়ার্কের প্রতিটি কোণায় প্রতিনিয়ত পৌঁছে দিতে হবে। রাইট, পুরো শরীরে। হ্যাঁ, কিন্তু যে পাম্পটাই কাজটা করছে সেটা প্রতিবার স্পন্দনে মাত্র ৭০ মিলিলিটার। ৭০ ml? হ্যাঁ, মাত্র ৭০ মিলিলিটার তরল বাইরে ঠেলতে পারে। হুম, মানে গাণিতিকভাবে চিন্তা করলে বিষয়টা একেবারেই অসম্ভব মনে হয় না? একদমই তাই। মানে ৫ লিটারের একটা বিশাল ভাণ্ডার আর মাত্র ৭০ ml এর একটা ছোট্ট পাম্প। অবিশ্বাস্য। অথচ আমাদের বুকের ভেতর সামান্য বাঁ দিকে হেলে থাকা মাত্র ৩০০ গ্রাম ওজনের একটা অঙ্গ। মাংসপেশি মূলত। হ্যাঁ, একটা মাংসপেশি ঠিক এই অসম্ভব কাজটাই জীবনের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত করে যাচ্ছে ১ সেকেন্ডের জন্য না থেমে। হুম। আর এই ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়টা সত্যি যে কোনো সায়েন্স ফিকশনের চেয়েও বেশি রোমাঞ্চকর। একদম। আর তাই আজকের এই গভীর বিশ্লেষণে আমরা পাঠ্য বইয়ের ওই কাঠখোট্টা বৈজ্ঞানিক তথ্যের একটু বাইরে যাব। ক্যান্সারের একটা বিস্তারিত ভিডিও লেকচার থেকে পাওয়া তথ্যের উপর ভিত্তি করে আমরা আমাদের বুকের ভেতর একটানা কাজ করে চলা এই অবিশ্বাস্য ইঞ্জিনটির মেকানিক্স নিয়ে আলোচনা করব। কিভাবে কাজ করে এই মাস্টারপিস? চলুন বিষয়টা একটু খুলে দেখা যাক। অবশ্যই। মানে এই ছোট্ট একটা অঙ্গ যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এক মুহূর্তের জন্য বিশ্রাম নেয় না, এর নিখুঁত গঠন নিয়ে যত গভীরে যাওয়া যায় তত বেশি অবাক হতে হয়। আমি তো শুরুতেই অবাক হয়েছি এর আসল চেহারাটা সম্পর্কে জেনে। মানে আমরা তো ছোটবেলা থেকে ওই চিরপরিচিত ভ্যালেন্টাইন্স ডের হার্ট শেপ। হ্যাঁ, ওই পাতার মতো বা পান পাতার মতো যে ছবিটা আমরা আঁকি, হ্যাঁ, প্রেমের প্রতীক হিসাবে। আসলে ওই প্রচলিত ডিজাইনটার সাথে বাস্তবের মানব হৃৎপিণ্ডের কোনো মিলই নাই। মানে জিরো মিল, তাই না? একদম জিরো। ওই ডিজাইনটা মূলত একটা বিশেষ উদ্ভিদের বীজের আকার থেকে এসেছে বহু আগে। বাস্তবের হৃৎপিণ্ড দেখতে অনেকটা মানুষের হাতের মুঠোর মতো। জাস্ট একটা হাতের মুঠো। হ্যাঁ, আর ওজনের দিক থেকে এটা মাত্র ২৫০ থেকে ৩০০ গ্রাম। তার মানে একটা মাঝারি সাইজের অ্যাপেলের চেয়ে খুব বেশি ভারী নয়। ঠিক বলেছেন। আর এর অবস্থান ২ ফুসফুসের ঠিক মাঝখানে, তবে সামান্য একটু বাম দিকে হেলে থাকে। আচ্ছা, এই সামান্য বাম দিকে হেলে থাকার কারণেই কিন্তু একটা প্রচলিত ভুল ধারণা আছে যে হার্ট মনে হয় পুরোটা বাম দিকেই থাকে। হ্যাঁ, অনেকেই এটা ভাবেন। এখন এই ২৫০-৩০০ গ্রাম ওজনের অত্যন্ত সংবেদনশীল একটা মাংসপেশিকে তো সুরক্ষিত রাখতে হবে, তাই না? হ্যাঁ, বুকের মতো একটা জায়গায় যেখানে প্রতিনিয়ত বাইরের আঘাত লাগার চান্স থাকে। রাইট। এই সুরক্ষা ব্যবস্থাটা কিন্তু অসাধারণ। আমাদের পাঁজরের হাড়, মানে যেটাকে আমরা রিবস বলি, বুকের খাঁচা। হ্যাঁ, এই খাঁচাটা ইঞ্জিনটাকে বাইরের যে কোনো ফিজিক্যাল আঘাত থেকে সুরক্ষিত রাখে। কিন্তু আহ, শুধু হাড়ের খাঁচা দিয়ে কি সব আঘাত ঠেকানো সম্ভব? মানে মানুষ তো প্রতিনিয়ত মারাত্মক সব গাড়ি দুর্ঘটনা বা ওপর থেকে পড়ে যাওয়ার মতো আঘাতের শিকার হয়। সেটা ঠিক। এটা ৩০০ গ্রামের মাংসপেশি স্টিয়ারিং হুইলের মারাত্মক ধাক্কা কিভাবে সহ্য করে? ধাক্কা লেগে তো এই ইঞ্জিন ফেটে যাওয়ার কথা। একদম যৌক্তিক একটা পয়েন্ট। আর ঠিক এই কারণেই হাড়ের খাঁচার ভেতরেও আরও কয়েক স্তরের সুরক্ষা ব্যবস্থা আছে। আচ্ছা। হ্যাঁ, হৃৎপিণ্ড যেন অতিরিক্ত চাপে বা বাইরের ধাক্কায় ফেটে না যায়, সেজন্য এর নিজস্ব ৩টি অত্যন্ত পুরু লেয়ার বা স্তর রয়েছে। মানে শুধু একটা পাতলা আবরণ না। একদমই না। যদি এটা শুধু একটা পাতলা টিস্যু হতো, তাহলে রক্তের নিজস্ব চাপেই তা যে কোনো সময় ফেটে যেতে পারত। আর এই ৩টি স্তরের একেবারে বাইরের দিকে পেরিকার্ডিয়াম নামক একটা ডাবল লেয়ার ঝিল্লি থাকে। পেরিকার্ডিয়াম, ওকে। হ্যাঁ, এই পেরিকার্ডিয়ামের ২টি স্তরের মাঝখানে আবার এক ধরনের ফ্লুইড বা তরল থাকে। তরল কেন? কারণ এই তরলটা মূলত শক অ্যাবজর্বার হিসেবে কাজ করে। ও, মানে গাড়ির সাসপেনশনের মতো। এক্স্যাক্টলি। গাড়ির সাসপেনশন যেমন খানাখন্দের ঝাঁকুনি থেকে যাত্রীদের বাঁচায়, ঠিক তেমনি বড় দুর্ঘটনায় বুকের খাঁচায় ধাক্কা লাগলেও ওই তরলটা ধাক্কাটা শুষে নেয়। ঠিক তাই। তার মানে শুধু একটা হাড়ের বাক্স নয়, ভেতরে শক অ্যাবজর্বার দেওয়া একটা লিকুইড জ্যাকেটও পরানো আছে। চমৎকার একটা উপমা দিয়েছেন। কিন্তু এত সুরক্ষার পরও চরম কোনো শক বা ট্রমার কারণে যদি হৃৎপিণ্ড আক্ষরিক অর্থেই ধুকপুক করতে ভুলে যায়, মানে হার্টবিট থেমে যায়। হ্যাঁ, তখন তো আর মেকানিক্যাল সুরক্ষা কাজ করে না। তখন আসে ওই বৈদ্যুতিক শকের বিষয়টা। আমরা সবাই তো ড্রামায় বা সিনেমায় দেখেছি। ওই যে রুগীর বুকে প্যাড বসিয়ে কারেন্টের শক দেয়। হ্যাঁ, আর বুকটা লাফিয়ে ওঠে।
কিন্তু এই শক দিলে আসলে ঠিক কি ঘটে? এটা কি নিছকই ঘুম ভাঙানোর মতো কোনো ব্যাপার? ব্যাপারটা ঘুম ভাঙানোর চেয়েও অনেক বেশি কিছু। এটাকে বরং একটা ফ্রিজ হয়ে যাওয়া বা হ্যাং হয়ে যাওয়া কম্পিউটারকে রিস্টার্ট করার সাথে তুলনা করা যেতে পারে। রিস্টার্ট হার্টকে? হ্যাঁ, হৃৎপিণ্ডের পেশিগুলো সংকুচিত বা প্রসারিত হয় সম্পূর্ণ নিজস্ব একটা বায়ো ইলেকট্রিক্যাল সিগন্যালের মাধ্যমে। আচ্ছা, যখন বড় কোনো ট্রমার কারণে হার্ট কাজ করা বন্ধ করে দেয়, তার মানে হলো এর এই বৈদ্যুতিক সিগন্যালগুলো এলোমেলো হয়ে গেছে। জট পাকিয়ে গেছে। রাইট। ডাক্তাররা ডিফিব্রিলেটর নামে যন্ত্র দিয়ে যে কারেন্টের শক দেন, সেটা মূলত হৃৎপিণ্ডের ওই এলোমেলো সিগন্যালগুলোকে এক ধাক্কায় পুরোপুরি থামিয়ে দেয়। মানে শাটডাউন করে দেয় জাস্ট 1 মিলিসেকেন্ডের জন্য। এক্স্যাক্টলি। এরপর হৃৎপিণ্ডও তার নিজস্ব পেসমেকার থেকে আবার নতুন করে সঠিক ছন্দে সিগন্যাল পাঠানো শুরু করে। ওয়াও! ওই তীব্র ধাক্কা পেয়ে হৃৎপিণ্ডের যেন হঠাৎ মনে পড়ে যায় যে তার মূল কাজটা আসলে ঢুকপুক করা। আক্ষরিক অর্থে সিস্টেম রিবুট করা। এই মেকানিক্যাল সুরক্ষার রিবুটের মেকানিজম তো বুঝলাম, কিন্তু এই ছোট্ট ইঞ্জিনটার ভেতরের আর্কিটেকচারটা আসলে কেমন? মানে ওই যে শুরুতে বললাম 5 লিটার রক্ত আর বেরোচ্ছে মাত্র 70 ml। হ্যাঁ, পাম্পিং মেকানিজম। এটা কিভাবে সম্ভব হয়? এর ভেতরের গঠনটা যদি দেখি, এটা মূলত 4টা আলাদা কামরা বা চেম্বারে বিভক্ত। 4টা চেম্বার? ওকে। উপরে দুটো কামরাকে বলা হয় অলিন্দ বা অ্যাট্রিয়াম, আর নিচের দুটোকে বলা হয় নিলয় বা ভেন্ট্রিকল। এই 4টে কামরার মধ্যে কাজটা আসলে ভাগ করা থাকে। উপরেরগুলো আর নিচেরগুলো আলাদা কাজ করে। হ্যাঁ, উপরের অংশ বা অলিন্দ মূলত শুধু রক্ত গ্রহণ করার কাজ করে, এদের পেশি ততটা পুরু নয়। তাহলে আসল পাম্পটা কারা করে? আসল অ্যাকশন মানে পেশি শক্তির মূল কাজটা সেটা করে নিচের অংশ বা নিলয়। এখানকার সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হলো হ্যাঁ। এই পুরো পাম্পিং সিস্টেমের ডাবল সার্কুলেশন বা 2 ধাপের পাম্পিং প্রক্রিয়া। 2 ধাপ? আমি তো জানতাম রক্ত হার্টে আসে আর হার্ট জাস্ট পাম্প করে দেয়। ব্যাপারটা এত সরল নয় আসলে। প্রথমে পুরো শরীর থেকে ঘুরে আসা কার্বন ডাই অক্সাইড যুক্ত দূষিত রক্ত হার্টের ডান দিকের উপরের চেম্বারে এসে জমা হয়। মানে ডান অলিন্দে? ঠিক, সেখান থেকে তা নিচে ডান নিলয়ে যায়। এরপর ডান নিলয়ের কাজ হল এই রক্তকে ফুসফুসের দিকে পাম্প করে পাঠানো, অক্সিজেন নেওয়ার জন্য। হ্যাঁ, কিন্তু এখানে একটা বিশাল ইঞ্জিনিয়ারিং মার্ভেল লুকিয়ে আছে। ডান নিলয় এই রক্তকে খুব ধীরে এবং অত্যন্ত কম চাপে ফুসফুসে পাঠায়। দাঁড়ান। কম চাপে পাঠায়? কিন্তু হার্ট তো প্রচণ্ড জোরে পাম্প করে রক্ত পাঠাবে, কম চাপ কেন? কারণটা ফুসফুসের গঠনের সাথে জড়িত। ফুসফুস অত্যন্ত নরম, অনেকটা স্পঞ্জের মতো সূক্ষ্ম টিস্যু দিয়ে তৈরি। আচ্ছা। হার্ট যদি তার পুরো শক্তি দিয়ে মানে 120 প্রেসারে ফুসফুসের দিকে রক্ত পাম্প করে, তাহলে কি হবে? তাহলে ফুসফুসের ওই সূক্ষ্ম কৈশিক জালিকাগুলো সেই ধাক্কা সামলাতে না পেরে মারাত্মকভাবে ফেটে যেতে পারে। ও মাই গড! হ্যাঁ, রক্তক্ষরণ হয়ে যেতে পারে। তাই ডান নিলয় অত্যন্ত নিয়ন্ত্রিতভাবে রক্তটা ফুসফুসে পাঠায়। বুঝতে পেরেছি। তারপর ফুসফুস সেই রক্তের কার্বন ডাইঅক্সাইড বের করে অক্সিজেন মিশিয়ে দেয়। এক্স্যাক্টলি। এই তাজা রক্ত তখন আবার হার্টে ফিরে আসে, তবে এবার আসে বাম দিকের উপরের চেম্বারে। তার মানে রক্ত একবার শরীরে ঘুরে এসে হার্টে ঢুকছে, আবার ফুসফুসে গিয়ে অক্সিজেন নিয়ে দ্বিতীয়বার হার্টে ঢুকছে। একটা ডাবল লুপ। ডাবল লুপ, ঠিক তাই। বাম অলিন্দ থেকে রক্ত নিচে বাম নিলয়ে যায়। এবার শুরু হয় আসল শক্তির খেলা। এই বাম নিলয়টা কি বেশি শক্তিশালী? অনেক বেশি শক্তিশালী। বাম নিলয় প্রচণ্ড শক্তিতে, যাকে আমরা 120 ব্লাড প্রেশার বলি, সেই রক্ত পুরো শরীরে পাম্প করে ছড়িয়ে দেয়। কারণ এবার তো মাধ্যাকর্ষণ শক্তির বিরুদ্ধেও কাজ করতে হবে, তাই না? হ্যাঁ, মাথার তালু থেকে পায়ের পাতা পর্যন্ত অনেক দূর পথ পাড়ি দিতে হবে। এই জন্যে বাম দিকের নিলয়ের পেশি ডান দিকের তুলনায় অনেক পুরু হয়। একই 300 গ্রামের অঙ্গের ভেতরে জাস্ট মিলিমিটারের ব্যবধানে দুটো সম্পূর্ণ আলাদা প্রেশারের সিস্টেম কাজ করছে। একটা ফুসফুসের জন্য লো প্রেশার আর একটা পুরো শরীরের জন্য হাই প্রেশার। এটাই ডাবল সার্কুলেশন। অবিশ্বাস্য। এই যে রক্ত একবার ফুসফুসে যাচ্ছে আবার হার্টে ফিরে আসছে, এই সোর্সের তথ্যটা থেকে একটা দারুণ তুলনামূলক বিষয় মাথায় আসছে। আচ্ছা। মাছের হৃৎপিণ্ডের কথা যদি ভাবি, তাদের কিন্তু চেম্বার থাকে মাত্র 2টি। হ্যাঁ, একটা উপরে একটা নিচে। কিন্তু মানুষের 4টি। এই অতিরিক্ত চেম্বারগুলোর দরকার কেন পড়ল আমাদের? এই পার্থক্যটা বুঝতে হলে আমাদের অক্সিজেন সংগ্রহের মেকানিজমটা দেখতে হবে। মাছ জলের নিচে থাকে এবং তাদের ফুলকা বা গিলস সরাসরি পানির প্রবাহ থেকে অক্সিজেন সংগ্রহ করে।
পানির ভেতর থেকেই ডিরেক্টলি? হ্যাঁ, ফুলকার ভেতর দিয়ে পানি যাওয়ার সময়ই রক্ত সরাসরি অক্সিজেন পেয়ে যায়। তাই মাছের রক্ত হার্টে আসে, হার্ট পাম্প করে, আর ফুলকা হয়ে সেটা পুরো শরীরে চলে যায়। মানে তাদের ফুসফুসের মতো আলাদা কোনো স্টেশনে রক্ত পাঠিয়ে আবার ফিরিয়ে আনার দরকার হয় না? একদমই না। কিন্তু মানুষের ক্ষেত্রে রক্তকে অক্সিজেন সংগ্রহের জন্য ফুসফুসে পাঠাতেই হয়। আর ফুসফুস তো নিজে কোনো পাম্পিং মেশিন নয়। সে শুধু গ্যাসের আদান প্রদান করে। রাইট, সে নিজে রক্ত শরীরে ছড়াতে পারে না। তাই রক্তকে আবার হৃৎপিণ্ডে ফিরে আসতে হয়। যাতে ওই বাম নিলয়ে তার শক্তিশালী পেশি দিয়ে পুরো শরীরে পাঠানোর প্রেশারটা তৈরি করতে পারে। ঠিক, এই ফিরে আসা এবং পুনরায় পাম্প করার জন্যই মানুষের হার্টে ডান এবং বাম মিলিয়ে মোট 4টি চেম্বার প্রয়োজন। লজিকটা একদম পানির মতো পরিষ্কার, কিন্তু এখানে ফিজিক্সের একটা বড় সড় প্রশ্ন চলে আসে। কি প্রশ্ন? রক্ত একবার ফুসফুসে যাচ্ছে, আবার হার্টে ফিরে আসছে, এবং এরপর প্রচণ্ড বেগে পুরো শরীরে ছড়িয়ে পড়ছে। হুম। এই যে এত দ্রুত গতির ফ্লো, সেখানে রক্ত উল্টো দিকে প্রবাহিত হয় না কেন? মানে নিচের নিলয় যখন প্রচণ্ড চাপে পাম্প করছে, তখন তরলের ধর্ম অনুযায়ী রক্ত তো উপরের দিকের অলিন্দেও ফিরে যেতে পারে। ব্যাকফ্লো হতে পারে। হ্যাঁ, এই ভয়ঙ্কর ট্রাফিক জ্যাম কিভাবে সামলায় হৃৎপিণ্ড? এই উত্তরটা লুকিয়ে আছে অত্যন্ত চমৎকার একটা মেকানিক্যাল ডিজাইনের ভেতর, যাকে আমরা বলি ভালভ। ভালভ? হ্যাঁ, এগুলো মূলত একমুখী দরজা বা ওয়ান ওয়ে ডোর হিসেবে কাজ করে। মজার ব্যাপার হলো, এগুলো খোলার বা বন্ধ হওয়ার জন্য আলাদা কোনো মোটর নেই। এগুলো সম্পূর্ণ তরলের চাপের উপর নির্ভর করে কাজ করে। একমুখী দরজা মানে শুধু একদিকেই খোলা যায় আর পেছনের দিকে চাপ দিলে আটকে যায়? একদম। ব্যাপারটা অনেকটা সেচ পাম্পের চেক ভালভের মতো মনে হচ্ছে। পানি টানার সময় খোলে, কিন্তু পানি নিচে পড়ে যেতে চাইলে আটকে দেয়। একেবারে নিখুঁত উপমা। ঠিক চেক ভালভের মতোই। যখন ওপরের চেম্বার থেকে রক্ত নিচে আসে, তখন রক্তের নিজস্ব চাপেই পাল্লাগুলো নিচের দিকে খুলে যায়। আচ্ছা। কিন্তু আসল ম্যাজিকটা ঘটে ঠিক এর পরের মিলিসেকেন্ডে, যখন নিচের চেম্বার প্রচণ্ড চাপের রক্তকে পাম্প করার জন্য সংকুচিত হয়। তখন ওই তরলের চাপেই ভালভগুলো বন্ধ হয়ে যায়? হ্যাঁ, নিচ থেকে ধাক্কা খেয়ে স্বয়ংক্রিয়ভাবে সজোরে বন্ধ হয়ে যায়। পাল্লাগুলো ওপরের দিকে খুলতে গেলেই আটকে যায় এবং সিল হয়ে যায়। ফলে রক্ত কোনোভাবেই উল্টো পথে ফিরে যেতে পারে না। জিরো ব্যাকফ্লো। এই ডিজাইনটার আরেকটা অসাধারণ দিক হল, বয়স্ক বা দুর্বল মানুষদের ক্ষেত্রেও এই মেকানিজমটা পারফেক্টলি কাজ করে। হ্যাঁ, বয়স বাড়লে তো হার্টের পেশি দুর্বল হয়ে যায়। রাইট, যখন হার্ট খুব ভিড়ে পাম্প করে, তখন ওই ভ্যালভ নিশ্চিত করে যে রক্ত যেন উল্টো দিকে না ফেরে। সামান্য চাপে পাল্লাগুলো সিল হয়ে যায়। কিন্তু প্রকৃতির এই নিখুঁত ডিজাইনও তো মাঝে মাঝে বাধাগ্রস্ত হয়। তা তো বটেই। লাইফস্টাইল বা বয়সের কারণে যখন এই সিস্টেমটাতে গোলমাল দেখা দেয়, যেমন ধরুন ভলভ ঠিকমতো বন্ধ হচ্ছে না বা রক্তনালীতে চর্বি জমে ব্লক তৈরি হয়েছে, তখন তো আধুনিক চিকিৎসা বিজ্ঞানকে আসতেই হয়। হ্যাঁ, রোগ নির্ণয় থেকে শুরু করে চিকিৎসা, পুরো প্রক্রিয়াটাই কিন্তু অবিশ্বাস্য। রোগ নির্ণয়ের কথা উঠলে প্রথমেই যে পরীক্ষাটার কথা মাথায় আসে সেটা হলো ইসিজি। ইসিজি, হ্যাঁ। কিন্তু ইসিজি তো আসলে পুরো চিত্রটা দিতে পারে না। এটা তো শুধু গ্রাফের মাধ্যমে ইলেকট্রিক্যাল রিদমটা বোঝায়। ঠিক বলেছেন। ভেতরের মেকানিক্যাল কাঠামো, মানে ভ্যালভগুলো ঠিকমতো খুলছে কিনা, সেটা তো গ্রাফ দেখে বোঝা সম্ভব নয়। একদমই সম্ভব না। মেকানিক্যাল লিকেজ দেখার জন্য ডাক্তাররা ইকো বা ইকোকার্ডিওগ্রাফি করে থাকেন। এটার মেকানিজমটা কেমন? এখানে মূলত আল্ট্রাসাউন্ড বা উচ্চ কম্পাঙ্কের শব্দ তরঙ্গ ব্যবহার করা হয়। এই শব্দ তরঙ্গগুলো বুকের ভেতর দিয়ে গিয়ে হৃৎপিণ্ডের ওই চলন্ত ভালভে ধাক্কা খেয়ে আবার ফিরে আসে। অনেকটা বাদুর যেভাবে শব্দতরঙ্গ ব্যবহার করে, অন্ধকারে পথ চলে। এক্স্যাক্টলি। ফিরে আসা ওই তরঙ্গগুলোকে বিশ্লেষণ করে মেশিনের পর্দায় হৃৎপিণ্ডের একটা লাইভ ছবি তৈরি করা হয়। ওয়াও! এর মাধ্যমে প্রতিটি ভালভ খোলার বা সজোরে বন্ধ হওয়া শব্দ শোনা যায়। লিকেজ আছে কিনা তা রঙের মাধ্যমে স্পষ্টভাবে ধরা পড়ে। আর ব্লকের ক্ষেত্রে? রক্তনালীতে সূক্ষ্ম ব্লক দেখার জন্য অ্যাঞ্জিওগ্রাফি করা হয়। অ্যাঞ্জিওগ্রাফিতে তো রক্তনালীর ভেতর এক ধরনের রং পুশ করা হয়, যা এক্স-রের মাধ্যমে দেখা যায়। হ্যাঁ, রঙের প্রবাহ যেখানে বাধা পায়, বোঝা যায় সেখানেই ব্লক তৈরি হয়েছে। আর এই ব্লকের কথা যখন আসলোই, তখন আধুনিক চিকিৎসার সবচেয়ে যুগান্তকারী উদ্ভাবন স্টেন্ট পরানোর বিষয়টা চলে আসে। স্ট্যান্ট। এটা তো কোনো বড় ওপেন হার্ট সার্জারি নয়, বুক কাটারও প্রয়োজন হয় না। একদম না। মিনিমালি ইনভেসিভ সার্জারির একটা দারুণ উদাহরণ এটা।
কিভাবে করে এটা? হাতের কবজি বা পায়ের কুচকির ধমনির ভেতর দিয়ে একটা অত্যন্ত চিকন তারের মতো ক্যাথেটার ঢুকিয়ে দেওয়া হয়। আচ্ছা, এক্স-রে মনিটরে দেখে দেখে সেই তারটাকে শরীরের ভেতর দিয়ে সোজা হার্টের ব্লক হওয়া জায়গায় নিয়ে যাওয়া হয়। তার মানে সরাসরি হার্টে পৌঁছে গেল। হ্যাঁ, এরপর তারের মাথায় থাকা একটা মেটাল টিউব বা স্টেন্ট এবং একটা ছোট্ট বেলুন সেখানে পজিশন করা হয়। বাইরে থেকে যখন বেলুনটা ফোলানো হয় তখন প্রচণ্ড চাপে চর্বিগুলো পিষে যায়। একদম দেয়ালের সাথে পিষে যায়, আর ওই স্টেন্টটা সেখানে একটা শক্ত খুঁটির মতো বসে গিয়ে রাস্তাটাকে চৌড়া করে রাখে। এটা শুনতে যতটা গোছানো মনে হচ্ছে, বাস্তবে এই কাজটা কিন্তু অভাবনীয় মাত্রার চ্যালেঞ্জিং। তা তো অবশ্যই। সোর্স ম্যাটেরিয়ালে একটা দারুণ উপমা ছিল। একবার কল্পনা করুন, একটা মোটরসাইকেল নষ্ট হয়েছে আর একজন মেকানিককে সেটা ঠিক করতে হবে। আচ্ছা, কিন্তু শর্ত হল মোটরসাইকেলটাকে ডাবল স্ট্যান্ডে দাঁড় করিয়ে ফুল স্পিডে স্টার্ট দিয়ে অ্যাক্সেলারেটর চেপে ধরা থাকবে। মানে ইঞ্জিন তখন সর্বোচ্চ শক্তিতে কাঁপছে আর ঘুরছে। হ্যাঁ, ঠিক সেই চলন্ত অবস্থাতেই মেকানিককে ইঞ্জিনের ভেতরে সূক্ষ্ম কাজগুলো করতে হবে। ইঞ্জিন বন্ধ করা যাবে না। বাপরে, ঠিক এটাই হলো হার্টের ইন্টারভেনশনের বাস্তবতা। তাই না? হ্যাঁ, কারণ ডাক্তার তো আর হার্টকে বন্ধ করে কাজ করতে পারবেন না, তাহলে তো মানুষটি মারাই যাবে। রাইট। ডাক্তারকে একটি স্পন্দিত চলন্ত হৃৎপিণ্ডের ওপরই মিলিমিটার হিসাব করে কাজ করতে হয়, তাও আবার সরাসরি চোখে দেখে নয়, মনিটরের দিকে তাকিয়ে। এটা স্নায়ুর ওপর কতটা চাপ ফেলে চিন্তা করুন। আসলেই। এই জায়গাটিতে একটা ব্যাপার খুব চমৎকারভাবে সামনে আসে। ডাক্তাররা তো এই অসম্ভব কাজটা করছেন, কিন্তু তাদের এই কাজটাকে সম্ভব করে তুলছেন কারা? ইঞ্জিনিয়াররা। এক্স্যাক্টলি। আল্ট্রাসাউন্ড ওয়েভ কাজে লাগিয়ে, ইকো মেশিন, এক্স-রে ব্যবহার করে, অ্যাঞ্জিওগ্রাফি, ওই সূক্ষ্ম ক্যাথেটার, এগুলো সবই তৈরি করেছেন বিজ্ঞানীরা আর ইঞ্জিনিয়াররা। আর সেই প্রযুক্তি ব্যবহার করে মানুষের জীবন বাঁচাচ্ছেন ডাক্তাররা। প্রযুক্তি এবং চিকিৎসা বিজ্ঞানের এই মিলন না ঘটলে বুকের খাঁচার ভেতরের এই পাম্পকে বুক না কেটে মেরামত করা কখনোই সম্ভব হতো না। সমাজ এভাবেই মিলেমিশে কাজ করার মাধ্যমে এগিয়ে যায়। একদম সঠিক। আজকের এই পুরো আলোচনা থেকে আমরা কিন্তু মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইঞ্জিনটা সম্পর্কে একদম নতুন একটা দৃষ্টিভঙ্গি পেলাম। হুম। ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজির এমন এক নিখুঁত মেলবন্ধন, যা আমাদের কোনো নির্দেশ ছাড়াই নিজের মতো কাজ করে যাচ্ছে। সত্যি তাই। আজকের এই ডিপ ডাইভ থেকে হৃৎপিণ্ড সম্পর্কে অনেকগুলো চমকপ্রদ দিক আমাদের সামনে পরিষ্কার হলো। হ্যাঁ, আমরা দেখলাম হার্ট কোনো রোম্যান্টিক পান পাতা নয়, বরং ২৫০ গ্রামের একটা শক্তিশালী মাংসপেশি, যা শক অ্যাবজর্বার দেওয়া খাঁচায় থাকে। ডাবল পাম্পিং সিস্টেম। রাইট। ডাবল পাম্পিং সিস্টেমের মাধ্যমে একদিকে ফুসফুসে কম চাপে রক্ত পাঠায়, অন্যদিকে পুরো শরীরে প্রচণ্ড বেগে রক্ত ছড়িয়ে দেয়। আর ব্যাকফ্লো ঠেকানোর জন্য রয়েছে ফিজিক্সের নিয়ম মেনে চলা নিখুঁত ভালভ। আর আধুনিক প্রযুক্তির মাধ্যমে সেটা মেরামত করার উপায় তো জানলামই। একদম। তবে আজকের এই বিশ্লেষণ শেষ করার আগে ভাবনার খোরাক জোগানোর জন্য একটা নতুন চিন্তার দুয়ার খুলে দিতে চাই। আচ্ছা। আমরা তো জানলাম যে হৃৎপিণ্ড থেমে গেলে ডিফিব্রিলেটর দিয়ে বৈদ্যুতিক শক বা কারেন্ট দেয়া যায়। কিন্তু একবার ভেবে দেখেছেন কি কি? আমাদের শরীরের নিজস্ব কোনো ব্যাটারি প্যাক নেই? আমরা তো মোবাইল ফোনের মতো কোথাও প্লাগ ইন করে নিজেদের চার্জ দিই না। হ্যাঁ, তা তো বটেই। তবুও আমাদের এই ছোট্ট অঙ্গটি মাতৃগর্ভ থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত দশকের পর দশক ধরে সম্পূর্ণ নিজস্ব একটি বায়ো ইলেকট্রিক্যাল সিস্টেমের মাধ্যমে একটানা কিভাবে এই স্পন্দন চালিয়ে যায়। কোনো বাহ্যিক বিদ্যুৎ ছাড়া শরীরের এই নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কিভাবে তৈরি হলো আর কিভাবে তা এতটা নিখুঁতভাবে কাজ করে চলেছে। সত্যিই তো। এটা একটা বিশাল বড় রহস্য। এই বিশাল এবং রহস্যময় প্রশ্নটি নিয়ে চিন্তা করার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ভবিষ্যতে এমনই কোনো অজানা বিষয়ের আরও গভীর বিশ্লেষণ নিয়ে আমরা আবার ফিরে আসব। ভালো থাকবেন সবাই।